আচ্ছা, স্টক মার্কেটে সফল হওয়ার জন্য শুধু ইচ্ছা থাকলেই তো চলে না, তাই না? একটা পরীক্ষিত কৌশলও লাগে। তো চলুন এই আলোচনাতে আমরা ২০২৬ সালের জন্য ধাপে ধাপে একটা ব্লুপ্রিন্ট দেখে নিই। এটা কিন্তু শুধু মোটিভেশন না, এটা একটা আসল কাজের প্ল্যান। তো আসল প্রশ্নটা কি, ২০২৬ সালে ধনী হওয়ার কি সত্যি কোনো বাস্তব পথ আছে? আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্যই। চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। আমরা পুরো ব্যাপারটা কয়েকটা ভাগে ভাগ করে দেখব। প্রথমে আসবে মাইন্ডসেট বা মানসিকতা, যেটা হলো সবকিছুর ভিত্তি। তারপর দেখব ৩টা জরুরি স্কিল বা দক্ষতা। জানব ২০২৬-এর জন্য কিছু জেতার কৌশল। আর হ্যাঁ, ক্যাপিটাল আর সময়ের বাস্তবতাও বুঝতে হবে। সাথে দেখব কোন ভুলগুলো সম্পদ নষ্ট করে দেয়। আর একদম শেষে একটা ফাইনাল কঠিন সত্যি। যে কোনো স্ট্র্যাটেজি বা স্কিলের আগে যেটা আসে সেটা হলো সঠিক মাইন্ডসেট। ভাবছেন কেন এটা এত জরুরি? কারণ এটাই কিন্তু সাফল্যের সবচেয়ে বড় আর প্রথম ভিত্তি। দেখুন, এখানে দুটো মানসিকতা কাজ করে। একটা হলো হারার মানসিকতা, আমার লাভ চাই আর আজই চাই। আর ঠিক তার উল্টো দিকে আছে জেতার মানসিকতা, যেখানে একটা প্রসেস, একটা সিস্টেম আর কম্পাউন্ডিংয়ের লম্বা খেলার উপর ভরসা রাখা হয়। এই মানসিকতার বদলটাই কিন্তু সফল হওয়ার প্রথম। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, স্টক মার্কেট নিজে থেকে টাকা বানিয়ে দেয় না, টাকা বানায় ডিসিপ্লিন, মানে শৃঙ্খলা। এটাই হলো এই অংশের সবচেয়ে বড় শিক্ষা। বেশ, মাইন্ডসেট তো না হয় ঠিক হলো, কিন্তু এরপর আসে স্কিল বা দক্ষতা অর্জনের পালা। আর মনে রাখতে হবে, এর কোনো শর্টকাট হয় না। এই ৩টে দক্ষতা শিখতেই হবে। সফল ইনভেস্টিংয়ের আসলে ৩টে পিলার বা স্তম্ভ আছে। ১, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যেটা ঠিক করে দেয় কি কিনতে হবে। ২, টেকনিক্যাল অ্যানালিসিস, যেটা বলে দেয় কখন কিনতে হবে। আর ৩ নম্বর, রিস্ক ম্যানেজমেন্ট, যেটা নিজের মূলধনকে বাঁচিয়ে রাখে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে হলো একটা কোম্পানির ভেতরকার সব খবর নেওয়া। মানে তার সেলস কেমন, লাভ কত, ধার দেনা আছে কিনা, ক্যাশ ফ্লো ঠিকঠাক কিনা, এই সব কিছু দেখে একটা শক্তিশালী কোম্পানি খুঁজে বের করা। টার্গেটটা কি? এমন একটা কোম্পানি খুঁজে বের করা যেটা ভবিষ্যতে মাল্টিব্যাগার হওয়ার ক্ষমতা রাখে, মানে বিনিয়োগকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। কোম্পানি তো একটা বাছা হলো, কিন্তু প্রশ্ন হলো কিনতে হবে কখন? ঠিক এই জায়গাতেই কাজে আসে টেকনিক্যাল অ্যানালিসিস। ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ভলিউম, এই সব টুলস ব্যবহার করে সঠিক সময় মার্কেটে এন্ট্রি নিতে সাহায্য করে এটা। আর সবচেয়ে বড় কথা, একদম চূড়ায় গিয়ে কেনার মতো ভুল থেকে বাঁচিয়ে দেয়। আচ্ছা, ধনী হওয়ার আসল চাবিকাঠি কোনটা জানেন? সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট, মানে নিজের ক্যাপিটাল বা মূলধনকে বাঁচিয়ে রাখা। যেমন ধরুন, মোট ক্যাপিটালের ১০ থেকে ১৫% বেশি একটা স্টকে না রাখা, বা একটা ট্রেডে ১ বা ২% বেশি লস না করা। আর হ্যাঁ, স্টপ লস কিন্তু এখানে মাস্ট, মানে একদম বাধ্যতামূলক। এই কথাটা মনে রাখা খুব দরকারি যে আগে নিজের ক্যাপিটাল বাঁচাতে শেখে, সেই কিন্তু পরে বড় টাকা বানাতে পারে। তাই মূলধন বাঁচানোটা সবার আগে। তো স্কেল তো শেখা হলো, এবার চলুন দেখি ২০২৬ সালের মার্কেটের জন্য এমন কিছু জেতা স্ট্র্যাটেজি যেগুলো দিয়ে এই স্কিলগুলোকে বাস্তবে কাজে লাগানো যেতে পারে। প্রথম স্ট্র্যাটেজিটা হলো এসআইপি আর সুইংয়ের একটা কম্বো। এটা কিন্তু সবচেয়ে সেফ আর ধারাবাহিক একটা রাস্তা। মানেটা কি? মানে হলো ভালো কোম্পানিতে নিয়মিত এসআইপি এর মতো ইনভেস্ট করা, আর যখনই মার্কেট কারেকশন হবে বা পড়বে তখন সেই সুযোগে আরও একটু কিনে নেওয়া। যারা চাকরি বা অন্য কাজের পাশাপাশি ইনভেস্ট করেন তাদের জন্য এটা কিন্তু দারুণ। ২ নম্বর স্ট্র্যাটেজিটা আরও ইন্টারেস্টিং, সেক্টর রোটেশন। এটাকে স্মার্ট মানি স্ট্র্যাটেজিও বলা হয়। স্মার্ট মানি মানে হলো বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের টাকা। তো তাদের টাকা কোন সেক্টরে ঢুকছে সেটা খুঁজে বের করে সেই স্রোতের সাথে চলাই হলো এই কৌশলের আসল খেলা। ২০২৬ সালের দিকে তাকালে কয়েকটা সেক্টর কিন্তু ফোকাসে থাকতে পারে, যেমন ডিফেন্স, ক্যাপিটাল গুডস, ইনফ্রাস্ট্রাকচার, কিছু পিএসইউ ব্যাংক, আর লম্বা সময়ের জন্য গ্রিন এনার্জি। মনে রাখতে হবে, টাকা কিন্তু সব স্টকে একবারে ঢোকে না, এটা একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে ফ্লো করে। আরেকটা একটু অ্যাডভান্সড স্ট্র্যাটেজি হলো ট্রেডিং করে একটা এক্সট্রা ক্যাশ ফ্লো তৈরি করা। কিন্তু এখানে একটা বড়সড় বিপদ সংকেত আছে। সেটা হলো লাগাম ছাড়া ওভার ট্রেডিং কিন্তু মানুষকে ফকির বানিয়ে দেয়। অন্যদিকে নিয়ম মেনে কন্ট্রোলড ট্রেডিং একটা এক্সট্রা ইনকামের রাস্তা খুলে দিতে পারে। চলুন এবার একটা কঠিন কিন্তু খুব জরুরি রিয়ালিটি চেকের মুখোমুখি হওয়া যাক। সম্পদ বানাতে গেলে আসলে কতটা ক্যাপিটাল আর কতটা সময় লাগে? ওয়েলথ বা সম্পদ তৈরির ফর্মুলাটা কিন্তু খুব সহজ। ক্যাপিটাল মানে মূলধন, তার সাথে সময়। আর এই দুটোর ওপরে সবচেয়ে দরকারি জিনিসটা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা।
এই তিনটে জিনিস যখন একসাথে মেলে তখনই আসল সম্পদ তৈরি হয়। এখানে একটা মোটামুটি বাস্তবসম্মত 5 বছরের টাইমলাইন দেখা যাচ্ছে। দেখুন, 2026-এ ফোকাস থাকবে স্কিল তৈরি আর ক্যাপিটাল বাঁচানোতে। পরের বছর থেকে আসবে ধারাবাহিক রিটার্ন, তারপর আস্তে আস্তে ক্যাপিটাল বাড়বে, আর তারপরই কিন্তু কম্পাউন্ডিংয়ের জাদুটা দেখা যাবে। বোঝাই যাচ্ছে এটা একটা ম্যারাথন দৌড়, 100 মিটারের স্প্রিন্ট নয়। এতক্ষণ তো আমরা কি করতে হবে তাই নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি কোন ভুলগুলো একজন ইনভেস্টরের পুরো জার্নিটাকেই নষ্ট করে দেয়, আর যেগুলো থেকে দূরে থাকতেই হবে। ফেলিওরের কয়েকটা কমন কারণ আছে, যেমন ওখান থেকে পাওয়া টেলিগ্রাম টিপস ফলো করা বা 100% গ্যারান্টি কলের পেছনে দৌড়ানো। আবার ধরুন, লস হওয়ার পর রিভেঞ্জ ট্রেডিং করা কিংবা রোজ লাভ করার একটা নেশায় পড়ে যাওয়া। এগুলোর প্রত্যেকটাই কিন্তু ডিসিপ্লিনের নিয়ম ভাঙে আর মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। আমরা এবার এই পুরো আলোচনার একদম শেষে চলে এসেছি, যেখানে একটা ফাইনাল আর বলা যেতে পারে একটা নির্মম সত্য অপেক্ষা করছে। কি সেটা? তো ফাইনাল সত্যিটা কি? মার্কেটে কারা ধনী হতে পারে না? যারা নিজেদের খুব স্মার্ট ভাবে। আর তাহলে ধনী হয় কারা? যারা ডিসিপ্লিনড বা শৃঙ্খলাবদ্ধ। আসল কথা হলো, মার্কেটের সাফল্য কিন্তু সবচেয়ে বুদ্ধিমান হওয়ার খেলা নয়, এটা হলো সবচেয়ে বেশি শৃঙ্খলাবদ্ধ থাকার খেলা। যে শিখতে জানে, অপেক্ষা করতে জানে আর নিয়ম মেনে চলতে জানে। আর এই আলোচনাটা শেষ করা যাক একটা চিরন্তন সত্যি দিয়ে। স্টক মার্কেট তাড়াহুড়ো করা কাউকে পছন্দ করে না। ধৈর্যই এখানে জেতার আসল চাবিকাঠি। এখন প্রশ্ন একটাই, এই লম্বা সফরের জন্য কি মন থেকে তৈরি হওয়া যাবে?